আজকে এক্সপ্লেন করব রিসেন্টলি মুক্তি পাওয়া কালকি সিনেমাটি। সিনেমার ফাইটিং সিনস আর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট এত সুন্দর যে মুভিটি না দেখলে বুঝবেন না। আর সিনেমায় দুলকার সালমান, বিজয়, দিশা পাটানির এদের কেমিও ছিল। তো সিনেমার প্লট আগে আমি বিস্তারিত বলে নেই। মুভির কাহিনী হিন্দুদের মহাভারতের উপর বেস করে, তাই আমার যারা মুসলিম এবং অন্য ধর্মের ভিউয়ার্সরা আছেন তারা এটি শুধুমাত্র কাহিনী হিসেবেই দেখবেন, আর যারা হিন্দু ধর্মের আছে তারা আমার কোনো ভুল ত্রুটি হলে সেটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হিন্দু মাইথোলজি অনুযায়ী কাশী পৃথিবীর সর্বপ্রথম শহর এবং সময়ের শেষে শুধু কাশী শহরটিই থাকবে। তো মুভির কাহিনীর প্লট হলো অ্যাডভান্স ফিউচার, যা এখন থেকে প্রায় 1000 বছরের ভবিষ্যৎ, যেখানে পানির সংকট, গাছ, নদী, পাহাড় কিছুই নেই, ইভেন অক্সিজেন ও খাবারেরও সংকট। এই পানি, অক্সিজেন, গাছ সবকিছুই শুষে নিয়েছে কমপ্লেক্স নামের একটি হাইলি অ্যাডভান্সড সিকিউরড জায়গা, আর এই কমপ্লেক্স কন্ট্রোল করে সুপ্রিম। এই কমপ্লেক্সে একটি অদ্ভুত ফার্টিলিটি প্রোগ্রাম চলছে, যেখানে প্রেগনেন্ট উমেন আর যে মেয়েগুলো মা হতে পারবে তাদের ইউজ করা হয়। তো বাকি কাহিনী মুভি থেকেই জেনে নেব। মুভির শুরুতেই মহাভারতের যুদ্ধের শেষের কাহিনী দেখানো হয়। শ্রীকৃষ্ণ জিতে যায় ও অশ্বত্থামা হেরে যায়। তখন কৃষ্ণ এসে অশ্বত্থামাকে বলে, আচার্যের ছেলে হয়ে কিভাবে এমন করলে? তখন অশ্বত্থামা রেগে বলে, আমার বাবার নাম নেবেন না, তুমি আমাকে মারতে চাও তাহলে মারতে পারো। এই বলে সে কৃষ্ণের দিকে তেড়ে আসে, কিন্তু কৃষ্ণ তাকেই ছুঁড়ে ফেলে দেয়। কৃষ্ণ তখন বলে, তোমার কর্মফল তুমি ভোগ করবে, কিন্তু আমি তোমাকে মারব না। তুমি অমর হয়ে থাকবে সময়ের শেষ অবধি। তুমি মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে, কিন্তু তাও তোমার মৃত্যু হবে না। এরপর অশ্বত্থামা মাথা নিচু করে বলে, কোনো দিন কি আমার প্রায়শ্চিত্ত হবে না? তখন কৃষ্ণ বলে, তুমি আমাকে মারতে চেয়েছো, একদিন তুমিই আমাকে বাঁচাতে আসবে। কলিযুগ আবার আসবে, যখন অধর্ম চরম সীমায় পৌঁছাবে, তখন আমি আবার একটি অবতার নিব। আমি যেই গর্ভে জন্ম নিব, তোমাকে সেই গর্ভেরই রক্ষণাবেক্ষণ করা লাগবে। যখন বাতাসে বিষ থাকবে, গঙ্গার পানি শুকিয়ে যাবে, যখন তোমার মনি নিজেই তোমাকে খুঁজে নেবে, তখন বুঝে নিও সময় চলে এসেছে। এই বলে সে অশ্বত্থামার কপাল থেকে পাথরটি খুলে নেয়। এরপর সিন ফিউচার অর্থাৎ মুভির প্লট হিসেবে প্রেজেন্টে আসে, যেখানে একটি গাড়িতে কিছু মানুষ যাচ্ছিল, তারা কাশী যাচ্ছিল। এখানে আমরা দেখি চারপাশে শুধু মরুভূমি, কোথাও কোনো পানি নেই, গাছ নেই। তখন একটি বাচ্চা অসুস্থ হয়ে গেলে তার বাবা সবার কাছে পানি চায়, কিন্তু কেউ পানি দিতে রাজি হয় না। তখন একটি বৃদ্ধ লোক কাছে এসে তাকে পানি দেয়। পাশ থেকে একটি বাচ্চা তাকে বলে, আপনি কেন ফ্রিতে তাকে পানি দিলেন? এতে আমরা বুঝতে পারি এখানে পানির জন্য কতটা লড়াই করতে হয় মানুষের সাথে। এই বৃদ্ধটি ওখানে থাকা অন্য একটি ছেলেকে দেখে বলে, তোমরা কি ভাই বোন? তখন সে কাঁপতে কাঁপতে বলে, তুমি কি কানা নাকি? দেখো না আমি ছেলে। এতে আমরা বুঝতে পারি সেই ছেলেটি আসলে একটি মেয়ে, যে সে ছেলের বেশ ধরে আছে। তখন সেই বৃদ্ধটি ছেলেটিকে কিছু হিন্দু মাইথোলজির গল্প শোনায়। এরপর তারা উপর দিকে তাকায়। বাচ্চাটি বলে, ওইখানে যারা থাকে তারা অনেক হ্যাপি, তাই না? তখন বৃদ্ধটি বলে, তারা তো হ্যাপি থাকবেই, পৃথিবীর চুষে রাক্ষস তো তারা তো ভালো থাকবেই। এটাই সেই কমপ্লেক্স যা মুভির শুরুতেই বলেছিলাম। এরপর আমরা কিছু বাজে লোকদের দেখি, যারা এমন মেয়ে খুঁজছিল যারা মা হতে পারে, আর তাদের অ্যাডভান্স একটি জিনিস ছিল যা যে কারো কাছে গেলে পজিটিভ অথবা নেগেটিভ দ্বারা বোঝা যেত যে এ মা হওয়ার যোগ্য কিনা। তখন সেখানে একটি লোকের বাচ্চাকে পজিটিভ আসে, তারা বাচ্চাটিকে ধরে নিয়ে যায়। তখন তার বাবা অনেক কান্না করে। আসলে আমরা বুঝতে পারি এই জন্যই সেই শিশুটি ছেলে সেজেছিল, যাতে কেউ তাকে ধরতে না পারে। তার সাথে থাকা অন্য ছেলেটি তখন বলে দেয়, আমার কাছে একটি মেয়ে আছে। তারা যখন জিজ্ঞেস করে, তখন যখন দেখায়, ততক্ষণে সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। সেই বৃদ্ধটি মেয়েটিকে বাঁচিয়ে নেয়। এখানে একটি মানুষ একটি মূর্তি আনে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় এটা কিসের মূর্তি, সে তার নামও বলতে পারে না। তখন আমরা বুঝতে পারি এখানে অধর্মের চরম সীমায় চলে গিয়েছে, যেখানে মানুষ তাদের ভগবান বা সৃষ্টিকর্তার নামও মনে রাখছে না। এরপর তারা সবাই সেই বাচ্চা মেয়েটিকে খুঁজতে বের হয়। এখানে আমরা বুঝতে পারি এখানে আরও একটি পক্ষ রয়েছে, যারা আসলে শান্তি চায়, যারা হিন্দু মাইথোলজিতে বিশ্বাস করে যে ভগবান একদিন আবার আসবে পৃথিবীতে শান্তি আনতে। বৃদ্ধটিকে মরিয়ম নামের একজন কল করে, সে বলে তাকে দ্রুত আসতে।
তারা সবাই ভগবানের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছিল। তখন সেই বৃদ্ধটি বলে, না, আমার মনে হচ্ছে হে ভগবান আসছে, জলদি সেই সময় কাছে চলে এসেছে। তখন তারা একটি মেয়েকে বের করে যে প্রেগনেন্ট ছিল, তাকে তারা বাঁচাতে চাচ্ছিল। এই ভালো পক্ষকে বলা হতো রেবেলস এবং তারা সাম্বালায় থাকতো, যার খোঁজ এখনো কমপ্লেক্সের কেউ পায়নি এবং খুঁজছিল যাতে তাদের সবাইকে মেরে শেষ করতে পারে। এর মধ্যেই তাদের দুই পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। এরপর সেখানে কমপ্লেক্স থেকে একজন প্রধান এসে তাদের বলে যে এই মেয়েটিকে আমাকে দিয়ে দাও। তখন যখন বৃদ্ধটি দিতে না চায় তখন সে বলে, তাহলে সাম্বালার রাস্তা বলো। তখন মেয়েটি নিজে এগিয়ে এসেই বলে যে তোমরা রাস্তা বলে দিলেও সে আমাকে মেরে ফেলবে, না বললেও মেরে ফেলবে, এর থেকে ভালো তোমরা বলো না। এরপর প্রধানটি মেয়েটিকে মেরে ফেলে এবং সবাইকে বলে, কেউ যুদ্ধের কথা ভেবেও না, এখানে শুধু কমপ্লেক্স আছে আর একজনই ভগবান আছে, সে হচ্ছে সুপ্রিম। তখন বৃদ্ধটি বলে, হ্যাঁ, ভগবান আসলে একজনই, সে জলদি আসছে এখানে শান্তি আনার জন্য। এটা বলার সাথে সাথেই প্রধানটি সেই বৃদ্ধ লোকটিকে মেরে ফেলে। এরপর সে তার লোকদের বলে যে রেবেলসদের ধরতে, এক একজন রেবেলসকে ধরলে 5000 পয়েন্ট বা টাকা দেবে। এখানে যারা কমপ্লেক্সে থাকে তারা সবাই বড়লোক, বিভিন্ন কাজের মাধ্যমে পুরস্কার পায়, অথবা তারা নিজেরা যখন টাকা অর্জন করতে পারে, এভাবে অনেক টাকা হলেই তারা কমপ্লেক্সে যেতে পারবে। এজন্যই মানুষ এসব অপকর্ম করে যাতে কমপ্লেক্সের মানুষজন তাদের পয়েন্ট বা টাকা দেয় এবং তারাও কমপ্লেক্সে যেতে পারে। সবাই রেবেলসদের ধরা শুরু করে। এর মধ্যে কিছু ওই বাজে লোকগুলোই একটি রেবেলসকে ধরে ফেলে, তার মধ্যেই এন্ট্রি হয় প্রভাসের, যার নাম এখানে থেকে ভৈরব, এবং তার সাথে একটি এআই গাড়ি থাকে যার নাম থাকে বুঝি। এখানে অনেক সুন্দর একটা ফাইটিং সিনস হয়। আমরা এখানে বুঝতে পারি ভৈরব আসলে কমপ্লেক্সে যাওয়ার জন্য পাগল, তাই সে পয়েন্ট কালেক্ট করতে থাকে। সেখানে তাদের সবাইকে হারিয়ে এই ভৈরব জিতে যায়। এই ফাইটিং সিনসগুলো অসাধারণ ছিল, যেগুলো মুভি না দেখলে আসলে বোঝা যায় না। এরপর ভৈরব সেই ছেলেটিকে তার বাসায় নিয়ে আসে যাতে পরে সেই ছেলেটি কমপ্লেক্সের লোকদের কাছে বেঁচে এসে আর্ন করতে পারে। তখন আমরা এখানে বুঝতে পারি ভৈরব আসলে সবার কাছ থেকে অনেক ধার দেনা করে রেখেছে, সে তার বাসার ভাড়া পর্যন্তও দেয় না। এর মধ্যেই ভৈরবের কাছে একটি মেয়ে আসে, সেই মেয়েটি অনেক স্ট্রং ছিল। সে ভৈরবকে বলে সে কমপ্লেক্সে চাকরি পেয়েছে। ভৈরব তাকে ভালোবাসতো না, কিন্তু ভালোবাসার নাটক শুরু করে দেয়। সে বলে তাকেও সাথে যাতে সে তার সাথে নিয়ে যায় কাজের জন্য। সে কমপ্লেক্সে যাওয়ার জন্য পুরো পাগল ছিল, সে একদিনের জন্য হলেও কমপ্লেক্সকে ঘুরে দেখতে চায়। তখন সেই মেয়েটি এক পর্যায়ে রাজি হয়ে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় যে একটি জায়গা থেকে একটি অস্ত্র পাওয়া গেছে, যেই অস্ত্রটা কেউ ছুঁতে পারছিল না এবং এটি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তাও কেউ বুঝতে পারছিল না। তখন এখানে আমাদের আরেকটি ক্যারেক্টারকে দেখানো হয় যে কমপ্লেক্সেই থাকে, যার সাথে সুপ্রিমের ভালো সম্পর্ক। এরপর সেই লোকটি অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে নিজেও সে অস্ত্রতে ছুঁজে পারছিল না এবং কোনো মেশিন দিয়েও ছোঁয়াতে পারছিল না। এটি আসলে ব্রহ্মাস্ত্র। এরপরের সিনে আমাদের দীপিকা পাদুকোনকে দেখানো হয়, যে ঘুম থেকে উঠে নিজের হাতে একটি কিউআর কোডের মতো থাকে, সেটি দেখে খাবার নেয় এবং একটি গর্ভবতী মহিলাকে খাবার দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। এভাবেই তার জীবন চলত। এখানে সেখানকার একটি গার্ড তাকে পছন্দ করত। সেই গার্ডটি একদিন বলে যে তোমার খুব আফসোস হয় তাই না, তুমিও পজিটিভ হওনি, এজন্য তুমি গর্ভবতী মহিলাদের মতো সুযোগ সুবিধা পাও না। এখানে গর্ভবতী মহিলাদের অনেক বেশি ভালো খাবার দেয়া হতো এবং অনেক আদর যত্নে রাখা হতো, কিন্তু সেই মহিলাগুলো খুশি ছিল না, কারণ তাদের জেলখানার মতো আটকে রাখা হতো এবং তাদের সাথে সামনে কি হবে তারা নিজেরাও জানতো না। এরপর আমরা কমপ্লেক্সে দেখি এই মেয়েদের নিয়ে কী করা হতো। এই মেয়েদের আর্টিফিশিয়ালভাবে তাদের প্রেগনেন্ট বানানো হতো। এরপর তাদের মধ্যে একটি সিরাম পুশ করা হতো। এই সিরাম পুশ করার পর বেশিরভাগ মেয়েই মারা যেত, আর তাদের যেভাবে প্রেগনেন্ট করা হতো সেখানে বড়জোর 3 মাসই সার্ভাইভ করতে পারত। এবং মেয়েগুলোকে যখন মারা যেত তখন সেই সিরাম পুশ করার সাথে সাথে মেয়েগুলোকে একটি জায়গায় ফেলে দেওয়া হতো যেখানে শুধু আগুন ছিল। এরপর আমরা দেখতে পারি দীপিকা নিজেও প্রেগনেন্ট। সে তার সাথে থাকা মেয়েটিকে বলে এ নিয়ে যেন কাউকে কিছু না বলে। সেই মেয়েটি বলে এখানের সবাই জেনেই যাবে, এর থেকে ভালো তুমি নিজেই বলে দাও। কিন্তু দীপিকা রাজি হয় না। সে বলে আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে এখানে বেচে দিয়ে গেছে, আমি কোনোদিন আমার মাকে দেখিনি, একমাত্র আমার এই সন্তানই আছে, আমি একে ওদের কাছে দিয়ে দিতে চাই না। এখানে সেখানের এক ডক্টর আপত্তি জানায়
সে বলে যে সুপ্রিম আসলে কি চাচ্ছে, কি করবে এই সিরাম দিয়ে, সেটা আমরা না জানা পর্যন্ত কিভাবে সাকসেসফুল হবে আমার এটা জানা দরকার। তখন সে প্রধান বলে যে এটা তোমার জানার দরকার নেই। তখন সে বলে যে আমি সুপ্রিমের জন্য জানও দিতে পারি, আমাকে দয়া করে সুপ্রিমের সাথে কথা বলতে নিয়ে যান। তাকে সুপ্রিমের সাথে কথা বলতে নিয়ে যাওয়া হয়। এখানে প্রথম আমাদের এখানের মেইন ভিলেন সুপ্রিমকে দেখানো হয়। সে বুঝে ফেলে যে তাকে এখানে কেউ মারতে এসেছে। সে সেই ডক্টরকে ধরে বসে। তখন সেই ডক্টরকে বলে তুমি কেন আমাকে মারতে চাও? তখন সেই ডক্টর বলে শান্তির জন্য। এরপর সে সুপ্রিমের উপর আক্রমণ করে, কিন্তু তা ব্যর্থ যায় আর সুপ্রিম সেই ডক্টরকে মেরে ফেলে। আর সে বলে যে জলদি যেন সেই সিরাম এবং সেই বাচ্চাটির খোঁজ করে। এখানে এই বাচ্চা এবং এই প্রেগনেন্ট উমেনদের দিয়ে কী করানো হচ্ছে এটা আমরা পরে জানব। ভ্যারভা সেই মেয়েটির সাথে কমপ্লেক্সে কাজের জন্য ঢুকতে যায়। তখন সেখানে দেখানো হয় তারা যেখানে কাজ করছিল সেটা একটি এনার্জির সোর্স। সেখানে পৃথিবী থেকে সব পানি, তারপর অক্সিজেন সব কিছু তারা শুষে নিয়ে এখানে আনে। তখন ভ্যারভা বলে যে আমি এখানে এসেছি কাজ করার জন্য না, আমি এই কমপ্লেক্সটাকে ঘুরে দেখব। সে মেয়েটিকে নিয়ে ঘুরতে চলে যায়। এখানে আমরা দেখি গাছপালা, সমুদ্র, পাহাড়, পর্বত পৃথিবীর মতো অনেক সুন্দর করে এখানে সাজানো ছিল, যা তারা আগে কখনো দেখেনি, কারণ পৃথিবীতে তখন শুধু মরুভূমিই ছিল। ভ্যারভা এসব দেখে খুবই ইমপ্রেস হয়। তারা সেখানে অনেক মজা করতে থাকে, কিন্তু এর মধ্যেই তাদের ধরে ফেলে এবং কমপ্লেক্স থেকে সেখান থেকে বের করে দেওয়া হয় তাদের। এর পরের সিনে আমরা দেখতে পাই সেই গার্ডটি দীপিকা প্রেগনেন্ট এটা জেনে গিয়েছে। দীপিকা যখন তাকে অ্যাটাক করতে যায় তখন তার পাশে সেই মেয়েটি আসে, এসে তার থেকে অস্ত্র নিয়ে সেই ছেলেকে দিয়ে দেয়, মানে তার সেই বন্ধুটি তার সাথে বেইমানি করেছে। এরপর দীপিকাকে নিয়ে যাওয়া হয় সেই সিরামটি পুশ করার জন্য, কিন্তু তখনই হঠাৎ কিছু একটা হয় এবং দীপিকাকে সেখান থেকে নিচে ফেলে দেওয়া হয়। অর্থাৎ যেই মেয়েগুলো প্রেগনেন্ট হতে পারতো না অথবা বাচ্চা নষ্ট হয়ে যেত, সিরামটি পুশ করার পর তাদেরই নিচে আগুনে ফেলে দেওয়া হয়। কিন্তু দীপিকাকে সিরাম পুশ করার আগেই নিচে আগুনে ফেলে দেওয়া হয়। দীপিকা পড়ার আগেই তার সেই বান্ধবীটি তাকে বাঁচিয়ে নেয়। এখানে আমরা বুঝতে পারি তার এই বান্ধবীটি আসলে রেবেলসের একজন লোক। সে দীপিকাকে বাঁচানোর জন্য এসব করেছে, এই ছাড়া তাদের আর কোনো রাস্তা ছিল না। সেই মেয়েটি দীপিকাকে বাঁচাতে গিয়ে সেখানে পুড়ে মারা যায় এবং সে দীপিকাকে তাদের বন্ধুদের কাছে ঠিকই পাঠিয়ে দেয়। যে অস্ত্র পেয়েছিল সে কমপ্লেক্সের প্রধানকে ডাকে এবং অস্ত্রটি দেখায়। সে বলে এই অস্ত্রটি না কেউ ছুঁতে পারছে, না কোনো মেশিন ছুঁতে পারছে। হিন্দুদের মাইথোলজি আসলে এখন সত্যি হচ্ছে। তাদের মাইথোলজিতে আরেকটি কথা আছে যে তাদের ভগবান জন্ম নেবে এবং আমাদের বিনাশ করবে। তাদের মাইথোলজি অনুযায়ী কিছু গ্রহ একটি নির্দিষ্ট আকার ধারণ করলেই তাদের ভগবান জন্ম নেবে, যেটি সামনেই আসছে। কিন্তু কোনোভাবে যদি এই বাচ্চাকে পৃথিবী থেকে আসায় বন্ধ করা যায় তাহলে আগামী 6000 বছরের মধ্যে আর ভগবান আসার কোনো রকমই চান্স থাকবে না। তাই যেভাবে হোক মেয়েটিকে ধরে এনে তার বাচ্চাটিকে নষ্ট করতে হবে। অন্যদিকে ভৈরব তার এক পাওনাদারের সাথে মারামারি করতে গিয়েই সে তার গাড়িটিকে উঠতে বলে। এসব সিন আসলে সত্যিই দেখার মতো ছিল। ভিএফএক্স এত সুন্দর ছিল যা বলার বাইরে। এরপর তারা একটা পর্যায়ে মারামারি করতে করতে উল্টে পড়ে যেতে থাকে। অন্যদিকে সেই বাচ্চাটিকে দেখানো হয়, যেই বাচ্চাটিকে শুরুতে আমরা দেখেছিলাম। সেই বাচ্চাটিকে ধরার জন্য কিছু লোক পাঠায়। এরপর তার পিছনে একটি রোবটকে ছেড়ে দেওয়া হয়। বাচ্চাটি দৌড়তে দৌড়তে একটি মন্দিরের মতো একটি জায়গায় আসে। সেখানে ওই রোবটটিও তার পিছনে চলে আসে। যখন তাকে গুলি করতে যাবে তখনই তার সামনে একটি লোক চলে আসে, সেই অশ্বত্থামা। তাকে গুলি করার পরও তার কিছু হয় না, কারণ সে তো অমর। বাচ্চাটি এগুলো দেখে অবাক হয়ে যায়, সে রোবটটিকে ভেঙে ফেলে। এরপর বাচ্চাটি তার কাছে গল্প শুনতে শুরু করে এবং সে মহাভারতের সেই কাহিনীই বলে। তখন তার মনিও তার কাছে চলে আসে। সে বুঝতে পারে সেই কলিযুগ চলে এসেছে, তার সেই দেবতার রূপ নেওয়ার শুরু হয়ে গেছে। তাকে এখন যে গর্ভে সে দেবতা আসবে তাকে রক্ষা করতে হবে। অন্যদিকে আমাদের দীপিকাকে দেখানো হয়, সেখানে রেবেলসরা তাকে নিয়ে যাচ্ছিল। এরই মধ্যে কমপ্লেক্সের লোকরাও তাদের হামলা করা শুরু করে। এখানে রেবেলস এবং কমপ্লেক্সের লোকদের মধ্যে একটি ফাইটিং সিনস দেখানো হয়। একটা পর্যায়ে যখন তারা হেরে যাচ্ছিল তখন অশ্বত্থামা আসে রেবেলসদের সাইড নিতে। সে কমপ্লেক্সের মানুষদের ভালো করে সহজেই সবগুলোকে মেরে ফেলে। এরপর সেখানে ভৈরব আসে। ভৈরব নিজে চায় কমপ্লেক্সে যেতে, তাই সে ঠিক করে সে দীপিকাকে নিয়ে যাবে যাতে সে ইনাম পায়। তাই সে অশ্বত্থামার সাথে ফাইটিং শুরু করে। এখানে লম্বা এবং অসাধারণ একটি ফাইটিং সিনস দেখানো হয়।
এখানে ভৈরবের হাই টেকনোলজির অনেক কিছুই আমরা দেখি। একটা সময় মনে হচ্ছিল যে ভৈরব জিতে যাবে, অশ্বত্থামা হেরে যাবে, এরকম কয়েকবারই মনে হয়, কিন্তু অশ্বত্থামা প্রতিবারই পাল্টা জবাব দেয়। একটা পর্যায়ে অশ্বত্থামা আসলেই জিতে যায় এবং সে দীপিকাকে নিয়ে চলে যায় সেই রেবেলসদের সাথে। অন্যদিকে ভৈরব সেখানে থাকে। এর মধ্যে দেখানো হয় কমপ্লেক্সের লোকরা আসে, তখন অনেকেই ভৈরবের উপর দোষ দেয়। তখন কমপ্লেক্সের সেই প্রধান বলে, তুমি কোনোদিনই কমপ্লেক্সে যেতে পারবে না, এটাই তোমার শাস্তি। এরপর দেখানো হয় প্রভাস সেখান থেকে কষ্ট পেয়ে বাসায় আসে। সে সেই র্যাবেলস যাকে সে বন্দি করে রেখেছিল তাকে ছেড়ে দিতে চায় এবং বলে, যাও, তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, আমি আর কোনোদিনই কমপ্লেক্সে যেতে পারবো না, আমার যে টাকা আছে তাও তুমি নিয়ে যাও, কিছু খেয়ে নিও এবং তুমি তোমার লোকদের সাথে দেখা করো, এটা তোমার কাজে আসবে। তখন সেই র্যাবেলসের লোকটি বলে, না, তুমি অনেক ভালো ফাইটার, তুমি অনেক ভালো মানুষ, তুমি মন থেকে ভালো, তুমি চলো আমাদের সাথে, আমাদের হয়েও তুমি লড়বে, আমরা শান্তি চাই। এরপর সেখানে দেখানো হয় ভৈরব আসলে এইসব নাটক করছিল। তখন যখন প্রধান তাকে বলেছিল কমপ্লেক্স থেকে আর ঢুকতে দেবে না, তখন সে বলে, ওই বুড়ো লোকটিকে শুধু আমিই টেক্কা দিতে পেরেছি, আর কেউ না। কেউ যদি দীপিকাকে আনতে পারে তাহলে সেটি আমি, অন্য কেউ আনতে পারবে না। তখন সেই প্রধানটি বলে, তুমি যদি আসলে এই মেয়েটিকে আনতে পারো তাহলে আমি নিজে তোমাকে কমপ্লেক্সে নিয়ে যাব। এজন্যেই ভৈরব প্ল্যান করে সে ওই ছেলেটির সাথে ভালো ব্যবহার করে তাদের এলাকায় যাবে এবং সেখান থেকে দীপিকাকে নিয়ে চলে আসবে। এরপর দেখানো হয় দীপিকাকে শাম্বালা আনা হচ্ছে। শাম্বালার রাস্তাটি এমন যে যে কেউ ভাববে এখানে রাস্তা শেষ। ইভেন অনেক ডিজিটাল ডিভাইসও সেখানে কোনো কিছু খুঁজে পাবে না, কিন্তু এর ভিতরেই আসলে রাস্তা। তাকে শাম্বালা আনা হয়, সবাই তাকে সাদরে গ্রহণ করে এবং মরিয়ম তাকে এসে বলে, তুমি তো আমাদের মা, আমাদের দেবতাকে তুমি জন্ম দিবে। একটি লোক বলে, কি প্রমাণ আছে যে ওই এখানের দেবতার জন্ম দিবে? এখানে আমরা দেখি শাম্বালায় প্রথম কোনো পাতা ধরেছে, অর্থাৎ কোনো গাছ তাজা হচ্ছে, অন্যদিকে বৃষ্টি নামছে। তারা ভুলেই গিয়েছে শেষ কবে তারা বৃষ্টি দেখেছে। এর মাধ্যমে প্রমাণিত হয় দীপিকার পেটের সন্তানটি আসলে দেবতাই। তাকে সবাই মা বলে ডাকতো এবং সবাই তাকে আগলে রাখছিল। এর মধ্যে একজন বলে, এর রক্ষা করবে কে? তখন অশ্বত্থামা বলে, আমি মার রক্ষা করব। এরপর দেখানো হয় ভৈরব সেই রাবেল ছেলেটিকে ভোলাভালা বুঝিয়েই তারা শাম্বালায় যাচ্ছিল। তখন বারবার বুঝিয়ে ওয়ার্নিং দিচ্ছিল যে এর সামনে গেলেই নিশ্চিত মৃত্যু, এখানে কিছু নেই। কিন্তু তারা ঢুকে দেখে এখানে তো একটি পুরো রাজ্য রয়েছে। ভৈরব কিছুক্ষণ পরই তার আসল রূপে চলে আসে। দীপিকাকে এখানে সবাই মা বলে ডাকতো এবং আগলে রাখত। সেই বাচ্চা ছেলেটি অশ্বত্থামাকে বলে, তুমি তো যুদ্ধে জিতেছিলে তাই না, তুমি তো সবচেয়ে বড় ফাইটার। তখন অশ্বত্থামা বলে, না, আমার একটি বন্ধু ছিল, সে ছিল সবচেয়ে বড় ফাইটার। এই এই লাঠিটি আসলে তারই, তার হাতের এই লাঠিটি তার বন্ধুরই ছিল। সে সেই মহাভারতের যুদ্ধের পর থেকে এটি হাতে নিয়ে রয়েছে। এখানে ভৈরব অলরেডি কমপ্লেক্সের লোকদের তার লোকেশন জানিয়ে দিয়েছিল। ভৈরব কিছুক্ষণের মধ্যেই তার আসল পরিচয় চলে আসে। এরপর সেখানে কমপ্লেক্সের লোকরাও এসে আক্রমণ করে। অশ্বত্থামার সাথে ভৈরবের অনেক বড়সড় একটি ফাইট হয়। অন্যদিকে কমপ্লেক্সের লোকরাও শাম্বালার লোকদের মারতে শুরু করে। অনেক মানুষই সেখানে মারা যাচ্ছিল। ইভেন একটা পর্যায়ে দীপিকাকে বাঁচাতে গিয়ে মরিয়মও সেখানে মারা যায়। এই যুদ্ধের মধ্যে শাম্বালার কিছু বাচ্চা মারা যাচ্ছিল, তখনই ভৈরব তাদের বাঁচিয়ে নেয়। এতে আমরা বুঝতে পারি ভৈরবের মনটি আসলে ভালো। অশ্বত্থামা অনেক চেষ্টা করছিল দীপিকাকে বাঁচানোর জন্য। একটা পর্যায়ে কমপ্লেক্সের মেয়ে যখন দীপিকাকে ধরেই ফেলছিল, তখনই দীপিকা নিচে পড়ে যায়। আর তখন অশ্বত্থামা তাকে বাঁচাতে যায়, কিন্তু অশ্বত্থামার হাত থেকে দীপিকা ছুটে গেলেও ভৈরব তাকে বাঁচিয়ে নেয়। উঠানোর পরেই অশ্বত্থামার ভৈরবের আবার ফাইট হয় এবং ভৈরবকে অশ্বত্থামা মেরে বেহুশ করে দেয়। তখন কমপ্লেক্সের মেইন ভৈরবকে একটি ডিভাইসের মাধ্যমে আটকে ফেলে এবং দীপিকাকে নিয়ে যেতে থাকে। তখন সেই কমপ্লেক্সের মেইন বলে, এখন কে বাঁচাবে তোমাদের মাকে? এর মধ্যেই দেখা হয় সেই যে পাতাটি গজিয়েছিল সেই পাতাটি ডালের উপর পড়ে এবং ডালটি গিয়ে পড়ে ভৈরবের হাতে। তখন আমাদের মহাভারতের কিছু সিন দেখানো হয়।
অশ্বত্থামা আসলে তার যে বন্ধুর কথা বলেছিল সেই বন্ধুর এখনকার রূপ হচ্ছে ভৈরব। ভৈরব উঠেই কমপ্লেক্সের মেইন যে তাকে সেখানেই হত্যা করে এবং দীপিকাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। এখানে আমরা ভৈরবের মধ্যে অন্য কাউকেই দেখতে পাই। যখন বুজির কাছে গেলে ভৈরবের হুঁশ আসে তখন সে বলে, আরে এ তো আমার কাছে চলে আসে, একে আমি কমপ্লেক্সে নিয়ে যাব, এর ফলে আমিও কমপ্লেক্সে থাকতে পারবো। মানে ভৈরব ওই সময়ের কিছুই মনে নেই। এরপর সে বুঝিতে ভরেই ওই দীপিকাকে নিয়ে যাচ্ছিল, তখনই অশ্বত্থামা পিছন থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে আটকাতে পারে না। এরপর আমাদের অতীতের সিন দেখানো হয়। মহাভারতের সময় অর্জুন যখন অশ্বত্থামার উপর অ্যাটাক করে তখন কেউ একজন তার সেই অ্যাটাক আটকে দেয় এবং পাল্টা অর্জুনের উপর অ্যাটাক করে। তখন অর্জুনের মহারথী মাত্র 2 কদম পিছে যায়। তখন অর্জুন তার উপর অ্যাটাক করলে তাদের মহারথীটি 10 কদম পিছে চলে যায়। তখন সে কৃষ্ণকে বলে, সে কি আমার সমতুল্য বলো, আমি মাত্র 2 কদম পিছিয়েছি আর সে 10 কদম। তখন শ্রীকৃষ্ণ বলে, তোমার এই মহারথী স্বয়ং অগ্নিদেবের দেয়া এবং তোমার মহারথীর রক্ষা করে হনুমান, এছাড়া আমি তোমার সাথে আছি। তাহলে একটি সাধারণ মানুষ সে তোমার এই মহারথীকেই 2 কদম পিছিয়ে দিয়েছে আর তুমি তার 10 কদম। তাহলে ভাবো এই মানুষটি কতটা শক্তিশালী। সে একজন বীর যোদ্ধা, তার নাম ইতিহাসে অমর থাকবে। সে সূর্য দেবতার ছেলে অর্ণব। আমরা পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই সুপ্রিমের সেই লোকটি সিরামের একটি ড্রপ সুপ্রিমকে এনে দেয়। সে যখন নিজের মধ্যে সেটি দেয় তারপর সে অনেকটা জোয়ান এবং শক্তিশালী হয়ে যায়। তখন সেই লোকটি বলে, এবার বুঝেছি আপনি কেন ওই মেয়েটিকে খুঁজছেন এবং কেন এই সিরামের জন্য পাগল হয়ে গেছেন। এবং দেখা যায় সুপ্রিম সেই অস্ত্রটিও উঠিয়ে ফেলেছে। এরই মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং এরকম নতুন ও ইউনিক মুভি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে